ভারতের সাথে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র পারেন, আমরা পারি না। রহস্য কি? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। বালেন্দ্ররাই পারবেন, আমরা আর পারবো না মনে হচ্ছে। কারণ নিজেদের মধ্যে এবং ভারতের সাথে সমঝোতা হলে তো মুশকিল। হতে পারে সমঝোতা, তা অবশ্যই যৌক্তিক ও ন্যায্যতার ভিত্তিতেই হতে হবে। না হলে বিগত 54টি বছর ধরে যেভাবে আমাদের গিলে খেয়েছে ভারত, সেভাবেই খেতেই থাকবে, কেউ আর ফেরাতে পারবে না। ওই যে জুলাই বিপ্লবে এমন একটা স্লোগান ভাইরাল হয়েছিল না, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ। এই রুখে দাঁড়ানো সাহসী বাংলাদেশকেই আমরা দেখতে চাই। প্রোটোকল বিবেচনায় বালেন্দ্রর সাথে যেমন ভারতের প্রধানমন্ত্রীকে এই কথা বা দেখা করতে হবে, সচিব বা মন্ত্রী দিয়ে চলবে না। একইভাবে মোদিকে কথা বলতে বা সাক্ষাৎ করতে হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথেই করতে হবে। একজন প্রধানমন্ত্রী হয়ে কখনোই ভারতের কোনো মন্ত্রী বা সচিবের সাথে লেনাদেনার অর্থই হচ্ছে ভারত নিজেকে বড় ভাবছে আর বাংলাদেশকে ভাবছে ছোট ও দুর্বল হিসেবে। এই অবস্থার পরিবর্তন দরকার, আর এটা করতে হবে বাংলাদেশের পক্ষ থেকেই। বাংলাদেশকেই সাহসী ভূমিকা পালন করতে হবে। আজ বালেন্দ্র যেভাবে ভারতের দিকে আঙুল তুলে সমান মর্যাদার ভিত্তিতে কাজ করতে আগ্রহী, একইভাবে এই বালেন্দ্রর কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, বুঝতে হবে কিভাবে দেখাতে হয় নিজেদের অজেয় শক্তিমত্তা। সীমান্তে পাখির মতো করে মানুষ হত্যা, নারী ও মাদক পাচার রোধ, পানি চুক্তি ইস্যু, সাম্প্রদায়িক সম্প্রীতি ইস্যু, বাণিজ্য ও রেমিট্যান্স ইস্যু, ধর্মীয় ইস্যু, মিডিয়া ইস্যু, হাসিনা গং সহ অন্যান্য অপরাধী ও হাদি হত্যাকারীদের ফেরতের বিষয় ইত্যাদি নিয়ে বুক ফুলিয়ে কথা বলতে হবে। বালেন্দ্রর কাছ থেকে প্রয়োজনে শিখে নিন। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ একের পর এক উচ্চপদস্থ বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠক বাতিল করায় দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি কাউকেই সময় দেননি নেপালের তরুণ প্রধানমন্ত্রী। বিশ্লেষকদের একাংশ মনে করছেন এর পেছনে রয়েছে বৃহৎ শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল এবং সীমান্ত রাজনীতির চাপ। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের কাঠমান্ডু সফর হঠাৎ করে বাতিল করা হয়। মূলত কৈলাস মানস সরোবর যাত্রা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য 11 ও 12 মে তার নেপাল সফরের পরিকল্পনা ছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের আলোচনার পর সফরের প্রস্তুতিও প্রায় চূড়ান্ত হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে নেপালের প্রধানমন্ত্রীর দপ্তর বৈঠক বাতিল করে দেয়। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, বালেন্দ্র শাহ মনে করেন কূটনৈতিক আলোচনায় সমমর্যাদার ব্যক্তিদের মধ্যেই বৈঠক হওয়া উচিত। অর্থাৎ তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করতে আগ্রহী, কোনো আমলা বা উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে নয়। এমনকি মিস্ত্রির মাধ্যমে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ গ্রহণের সুযোগও নেননি তিনি। এই ঘটনাকে শুধু প্রোটোকল ইস্যু হিসেবে দেখছেন না কূটনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে ভারত নেপাল সীমান্ত বিরোধ এবং বিশেষ করে লিপুলেখ, লিম্পিয়া ধুরা ও কালাপানি অঞ্চল নিয়ে দীর্ঘদিনের উত্তেজনাই এর মূল কারণ। গত বছর নেপাল নতুন মানচিত্র প্রকাশ করে এই অঞ্চলগুলোকে নিজেদের অংশ হিসেবে দাবি করে। ভারত তা প্রত্যাখ্যান করলে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়ে। বিশেষ করে লিপুলেখ গিরিপথ ঘিরে বিরোধ বর্তমানে নতুন মাত্রা পেয়েছে। ভারত ও চীনের সীমান্ত বাণিজ্য এবং কৈলাস মানস সরোবর যাত্রার জন্য এই পথ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের দাবি, 1954 সাল থেকেই এই পথ ব্যবহার করে তীর্থযাত্রা চলছে এবং নেপালের দাবির কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। অন্যদিকে কাঠমান্ডু বলছে এই অঞ্চল নেপালের সার্বভৌম ভূখণ্ডের অংশ। ইতিহাস বলছে ভারত নেপাল সীমান্ত সংকটের শিকড় ব্রিটিশ আমলে। 1816 সালের সুগৌলি চুক্তির মাধ্যমে নেপালের সীমানা নির্ধারণ করা হয়েছিল। স্বাধীনতার পর লিপুলেখ ও কালাপানির নিয়ন্ত্রণ ভারতের হাতে যায়।
দীর্ঘ কয়েক দশক এ নিয়ে প্রকাশ্যে আপত্তি না তুললেও 2015 সালের পর থেকে নেপালের অবস্থান বদলাতে শুরু করে। বিশেষ করে 2020 সালে ভারত ধারচুলা থেকে লিপুলেখ পর্যন্ত সড়ক নির্মাণ শেষ করলে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে ভারতকে চাপ দিতেই বিক্রম মিশ্রির সফর বাতিল করেছেন বালেন্দ্র শাহ। এতে একদিকে যেমন জাতীয়তাবাদী অবস্থান তুলে ধরা হয়েছে, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনীতিতেও শক্ত বার্তা দেওয়া হয়েছে। তবে ভারতের ক্ষেত্রেই শুধু নয়, যুক্তরাষ্ট্রের প্রতিও একই ধরনের আচরণ দেখিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। সম্প্রতি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর কাঠমান্ডু সফরে গিয়ে শাহের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানান, কিন্তু তার সঙ্গেও বৈঠক করেননি নেপালের প্রধানমন্ত্রী। কাঠমান্ডুর পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে প্রশাসনিক সংস্কার নিয়ে ব্যস্ত রয়েছেন বালেন্দ্র শাহ এবং এখন থেকে কেবল রাষ্ট্রপ্রধান বা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেই তিনি বৈঠক করবেন। একই সঙ্গে নেপাল, ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করছে বলেও দাবি করা হয়। এদিকে নেপালের এমন অবস্থানের পেছনে চীনের প্রভাব রয়েছে কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে বেইজিংয়ের সঙ্গে কাঠমান্ডুর সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য ও রাজনৈতিক সহযোগিতায় চীন এখন নেপালের অন্যতম বড় অংশীদার। ফলে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি করে চীনের দিকে ঝুঁকছে কিনা সেই প্রশ্নও উঠছে। নয়াদিল্লি জানিয়েছে, সীমান্ত সহ সব সমস্যার সমাধান আলোচনা ও কূটনীতির মাধ্যমেই চায় তারা। একই সময়ে নেপালকে কম দামে 80,000 টন রাসায়নিক সার সরবরাহের ঘোষণাও দিয়েছে ভারত। আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়লেও প্রতিবেশী দেশ হিসেবে নেপালকে সহযোগিতা করার বার্তাই এতে স্পষ্ট হয়েছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ছোট রাষ্ট্র হিসেবে ভারসাম্য রক্ষা সবসময়ই কঠিন, আর সেই পরীক্ষার মুখে এখন দাঁড়িয়ে আছেন নেপালের তরুণ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। অথচ বাংলাদেশকে এমন একটা অবিশ্বাস্য, অভূতপূর্ব বিপ্লব পরবর্তী সময়ে এখনও ভারতের সাথে মিন মিন করে কথা বলতে হয়। মোদির সাথে তারেক রহমানের কথা হবে বা চিঠি চালাচালি হবে, এছাড়া অন্য কোনো প্রোটোকল নেই বা থাকতে পারে না। অথচ ইতোমধ্যে তা হতে দেখেছি বাংলাদেশের পক্ষ থেকে, যা দুঃখজনক, যেটা বালেন্দ্র করেননি। 2025 সালের অক্টোবর মাসে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমানকে যেভাবে শক্তিশালী এক ভূমিকায় দেখা গিয়েছিল ভারতের বিরুদ্ধে, ক্ষমতায় আসার পর সে বক্তব্যের বাস্তবায়নের যেন ছিটে ফোঁটাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে সময় তখনকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, ভারত যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সঙ্গে সম্পর্ক শীতল থাকবে। তখন বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান এ কথাও বলেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত সেটার মূল্যায়ন জানতে চাইলে তারেক রহমান বলেন, অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই, অবশ্যই দেখতে চাই না আরেক ফেলানি ঝুলে আছে, অবশ্যই আমরা এটা মেনে নেব না। অর্থাৎ বাংলাদেশের স্বার্থের প্রসঙ্গে পানির হিস্সা চাওয়া এবং সীমান্ত হত্যার বিষয়ে আপনারা সোচ্চার থাকবেন। এই প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, না না, আমি উদাহরণ দিয়ে বললাম, দুটো উদাহরণ দিয়ে বোঝালাম আপনাকে যে আমাদের স্ট্যান্ডটা কি হবে। আমরা আমাদের পানির হিস্সা চাই, অর্থাৎ আমাদের দেশের হিস্সা, দেশের মানুষের হিস্সা আমি চাই, হিসাব আমি চাই, আমার যেটা ন্যায্য সেটা আমি চাই। অবশ্যই ফেলানি হত্যার মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে আমার দেশের মানুষের ওপর আঘাত এলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নেব না। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা দিল্লিতে গিয়েছেন এবং সেখানে আছেন। ভারতের সঙ্গে সম্পর্কের একটি শিথিলতা দেখা গেছে গত 1 বছর ধরে, সেটি যাওয়া আসার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। বিএনপি ক্ষমতায় এলে সেটা পরিবর্তনের উদ্যোগ নেবেন কিনা এই প্রশ্নে তারেক রহমান বলেন, এখন তারা অর্থাৎ ভারত যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত। তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সঙ্গে অর্থাৎ ভারতের সঙ্গে সম্পর্ক শীতল থাকবে, তো আমাকে আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না।
ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।